আজকে একেবারে নাম করেননি, কিন্তু মুখ্যমন্ত্রীর একটা বক্তব্যকে উদ্ধৃত করে সরাসরি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই প্রশ্ন তুলে যে সাংবিধানিক পদে বসে থেকে এই ধরনের হুমকি কিভাবে দিতে পারেন তিনি। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আক্রমণ করতে গিয়ে আজকে নরেন্দ্র মোদী ব্রিগেডের সভামঞ্চ থেকে কি বললেন দেখুন। যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। संविधान की कुर्सी पर बैठकर ऐसी धमकी आपके मुंह में शोभा नहीं देती। বিধানসভা ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শনিবার জানিয়ে কড়া আক্রমণ শানালেন নরেন্দ্র মোদীও। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। खुलेआम धमकी दी जा रही है, कहा जा रहा है एक खास कम्युनिटी वाले मिलकर आप लोगों को खत्म कर देंगे। संविधान की कुर्सी पर बैठकर ऐसी धमकी, करोड़ों बंगाली लोगों को खत्म करने की बात आपके मुंह में शोभा नहीं देती है। मैं पूछना चाहता हूं, वो कौन लोग हैं जो टीएमसी सरकार के इशारों पर करोड़ों लोगों को खत्म कर देंगे। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে অনির্বাণ বিশ্বাস, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। একেবারে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, আমরা আছি তাই আপনারা আছেন, 1 সেকেন্ডে তারা 12টা বাজিয়ে দেবে। আমি এখানেই শতরূপের কাছে আসবো। শতরূপ, একদম নাম না করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন, এবং বিশেষ করে যেটা বললেন, সংবিধান স্বীকৃত পদে বসে এভাবে হুমকি আপনার মুখে শোভা পায় না। শতরূপ, তার মানে বিভাজন ভাগাভাগির রাজনীতিতে এবারে ভোট হতে চলেছে। দেখুন, কথাটা তো মিথ্যে নয়, এটা তো ঘটনা যে বিজেপি আরএসএসকে আমরা চিরকাল বলতে শুনেছি যে একটা সম্প্রদায় রয়েছে যারা কিনা চায় যে একজোট হয়ে সমস্ত হিন্দুকে কচুকাটা করে দিতে। বিজেপি আরএসএস এর মুখে চিরকাল শুনে আসা এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনছি। ঠিক যেমন অরূপদা সঠিক কথা বললেন যে নরেন্দ্র মোদী বলেছিলেন সংখ্যালঘু মানুষকে কুকুরের বাচ্চা, ঠিক কথা বললেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষকে বলেছিলেন দুধ দেওয়া গরু। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনের কাছেই সংখ্যালঘু মানুষের হচ্ছে পশু, কারোর কাছে কুকুর, কারোর কাছে গরু। কিন্তু মানুষকে মানুষ ভাবতে শেখার জন্য এই দুটো দলকেই বর্জন করতে হবে। আমি একটা কথা বলি এখানে, আজকে আপনারা মোদির যে এটা দেখাচ্ছেন, আপনাদের ক্যামেরার ফ্রেমটা খুব ইন্টারেস্টিং। সামনে একটা মোদি আছে, মাইকে বকবক করছেন, পেছনে একটা মোদি হাসছেন। ওর পেছনে যে ব্যানারটা ছিল ওটা দেখতে দেখতে আমার মনে হচ্ছে মোদির কথা শুনে মোদিই হাসছে। এবার কেন বলছি কথাটা, এই যে উনি চুনচুনকে মারেঙ্গে, মোগাম্বো খুশোয়া, আই হেট পুষ্পা, আই হেট টিয়ার্স, এইসব কথাটা বলেনি, চুনচুনকে হিসাব চুনচুনকে হিসাব লেঙ্গে, তারপরে আরো যা যা বলে থাকতে পারেন, মোগাম্বো খুশোয়া বলতে পারতেন হয়তো, কি বসন্তিন কুত্তকে সামনে নাচনা, আর কি কি বলেছেন আমি জানি না, যে পুষ্পা আই হেট টিয়ার্স, এরকম তো অনেক ডায়লগ দেওয়ার জন্য দেওয়াই যায়। তার বাইরে যে কথাগুলো উনি যে বললেন না, তা হচ্ছে কেন্দ্রের সরকারের আরতি কটন মিল পশ্চিমবাংলায় হাওড়ায় 1 বছর ধরে কর্মচারীরা মাইনে পাচ্ছে না। মোদী সরকারের কটন মিল কেন মাইনে পাচ্ছে না? বিএসএনএল এর যারা ঠিকা শ্রমিক, আজকে 5 বছরের উপর তারা নিয়মিত মাইনে পাচ্ছে না। বাংলার হাজার হাজার বিএসএনএল ঠিকা শ্রমিক। তাই নিয়ে আদানির তৈরি করা বর্ধমানের এক্সপ্রেসওয়ে মেমারিতে গার্ডরেল, কেন্দ্রের সরকারের ন্যাশনাল হাইওয়ের গার্ডরেল আদানিকে দিয়ে তৈরি করানো, তৈরি হওয়ার 3 মাসের মধ্যে ভেঙে পড়েছে। যখন পোস্টার ফ্লাইওভার ভেঙে পড়েছিল, মোদী বলেছিলেন অ্যাক্ট অফ ফ্রড, ঠিক বলেছিলেন। তাহলে এখন আপনার পেয়ারের আদানি যে গার্ডরেল বানাচ্ছে, আপনার পেয়ারের আদানি যে ন্যাশনাল হাইওয়ের গার্ডরেল বানাচ্ছে 3 মাসের মধ্যে ভেঙে পড়ছে, এইটা অ্যাক্ট অফ কে? এইটাকে নিয়ে একটা শব্দ, যে কথাগুলো বলার দরকার ছিল। পশ্চিমবাংলা থেকে এত এমপি পেয়েছেন, এত এমএলএ পেয়েছেন, বাংলাকে গত 12 বছরে একটা নতুন কেন্দ্রের সরকারের প্রকল্প, একটা নতুন একটা রিভার ভ্যালি, একটা ব্যারেজ প্রজেক্ট, একটা কেন্দ্রের বিশ্ববিদ্যালয়, একটা কেন্দ্রের নতুন স্কুল, একটা কোনো কিছু পশ্চিমবাংলাকে দিয়েছেন গত 12 বছরে। তাই নিয়ে একটা শব্দ শুনলাম না। যেটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে, উনি নাকি বিজেপি কর্মীদের গায়ে যারা হাত তুলেছে, মেরেছে, তাদের উপর বদলা নেবেন। আমি এই প্রসঙ্গেই যাচ্ছি না যে 2018 পঞ্চায়েতের পরে যে শুভেন্দু অধিকারীর নামে বলতেন যে বিজেপি কর্মী, মানে বিজেপির হয়ে প্রার্থী হয়েছে বলে শুভেন্দু অধিকারীর গুন্ডারা মা মেয়েকে ধর্ষণ করেছে, এই বলে বিজেপি মিছিল করেছে, সেই শুভেন্দু অধিকারী কেন আজকে আপনার দলের নেতা? আমি সেই প্রসঙ্গ সরিয়ে রাখছি। আমি আপনাদেরকে বলছি, 2021 পোস্টপোল ভায়োলেন্স, 2021 পোস্টপোল ভায়োলেন্সের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
প্রিয়াঙ্কা তিব্রেওয়াল এবং তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির দুজন নেতা এবং নেত্রী আইনজীবী, তারা হচ্ছে লড়াই করে সেই নির্দেশ নিয়ে এসেছিল। আমি হচ্ছে সারদা নারদা থেকে শুরু করে বাকি গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি সব ছেড়ে দিলাম। বিজেপি কর্মীদের পোস্টপোল ভায়োলেন্সে খুন হওয়া, অভিজিৎ সরকার বলে বিজেপির এক বেলেঘাটার এক কর্মী, আপনারা দেখবেন ফেসবুক লাইভ করে বললো যে আমাকে পরেশ পালের লোকেরা খুন করতে আসছে, এবং সত্যি সে খুন হয়ে গেল। তারপরে তার দাদা, আমি একাধিক নিউজ চ্যানেলের স্টুডিওতে বসে ইদানিং কালের মধ্যে আমরা বলতে শুনেছি, আমার সামনে বলতে শুনেছি যে সিবিআই উপস্থিত নেই বলে শিয়ালদা কোর্টে এমনকি অভিজিতের খুনিরা বেল পেয়ে যাচ্ছিল। যার সিবিআই আইনজীবীকে জিজ্ঞেস করল, অফিসারদের জিজ্ঞেস করলো আপনাদের তো আইনজীবী আসেনি, তাহলে কি আমি বেলটা দিয়ে দেবো? তার দাদা আজকে পাগলের মতো লড়ে যাচ্ছে বলে এখন এত অবধি। হিংসার কথা বলছো শতরূপ, এই তো প্রধানমন্ত্রী বলছেন তোমরা যখন ক্ষমতায় ছিলে তোমাদের সময় যারা বাহুবলীরা ছিল, যারা হিংসা করতো, তারাই তখন দল ভারী করে তৃণমূলে গেছে। দেখুন, আমি তো একটা উদাহরণ দিলাম, যে শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ করতেন যে মা মেয়েকে ধর্ষণ করে খুন করেছে, সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা। কিন্তু আমি বলছি আমাদের সরকারটা না আজ থেকে 16 বছর আগে পশ্চিমবাংলা থেকে চলে গেছে। এখন এখানে বসে 16 বছর আগের কথার উত্তর দেবো না। প্রশ্নটা হচ্ছে, আমি যদি আজকে এই প্রসঙ্গ ওঠে, কালকে উড়িষ্যার বিজেপির একজন সাংসদের সিবিআইয়ের হিয়ারিং হওয়ার কথা, আজকে সে বিজেপিতে জয়েন করেছে। এই কথা বলতে গেলে সবাই জানে বিজেপি ভারতের একটা ওয়াশিং মেশিন, অনেক কথা চলে আসি। আজকে পশ্চিমবাংলাকে নিয়ে যে কথাটা হচ্ছে, আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, আমি মোদির বাকি সমস্ত কথা ছেড়ে দিলাম। যদি এই একটা কথাতে আমরা কনসেন্ট্রেট করি যে ওরা চায় বিজেপির যে কর্মীরা মার খেয়েছে তাদের মার খাওয়ার বদলা নিতে, তাহলে আপনি বলুন 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সের পরে সিবিআই তদন্ত হওয়ার পরে একটা নাম দিন, একজন তৃণমূলের গুন্ডা মস্তান যে কিনা বিজেপি কর্মীকে খুন করার জন্য কি তার ঘর জ্বালানোর জন্য, তার হাত পা ভাঙার জন্য জেল কেটেছে, তার শাস্তি হয়েছে 5 বছরে। আপনি আমি একেবারে শতরূপের এই বক্তব্যের শেষ অংশটা ধরে আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাবো। আমি বলছি এই প্রশ্ন তো খুব, মানে আমি বলছি ভ্যালিড প্রশ্ন। সেটা হচ্ছে 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, তারপরে সেই সারদার দুর্নীতি থেকে শুরু করে একের পর এক দুর্নীতি, যার তদন্ত কেন্দ্রের একের পর এক এজেন্সি করেছে, হিসেব হবে বলছেন, সেই হিসেব নেওয়ার পালা তো সেই 2013 সাল থেকে শুরু হয়েছে। এটা তো এবার ভোটের আগে রাজ্যবাসী জানতে চাইবে যে কটা দুর্নীতি তদন্তের হিসেব নিকেশ শেষ পর্যন্ত সামনে আনতে পেরেছে কেন্দ্রেীয় এজেন্সি। না, 14 সাল থেকে আপনারা ক্ষমতায়। রাজ্যবাসী জানতে চাইতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। আর সিবিআই বা ইডি তাদের, বিজেপি চাইছে কি, কেন্দ্রীয় সরকার চাইছে শেষ কি? করি, সিবিআই বা ইডির তো উকিল হয়ে আমি এখানে আসিনি। আমি একজন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক, আমিও একাধিকবার। আপনি তো বিজেপির হয়ে এসেছেন, আপনারা চাইছেন কি? আমাকে বলতে না দিলে না, তো না, আমি বলবেন। আমি শুধু প্রশ্নটা করছি, আমাদেরকে তো প্রশ্ন করতে হবে। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা দিতে হবে তো, নাকি একখানে প্রশ্নটাই চলতে থাকবে? বলুন প্লিজ। সেটা হচ্ছে যে সিবিআই বা ইডি কে আরো অ্যাক্টিভ হতে হবে, এবং সিবিআই ইডি যে অনেক সময় কাজ ভুল করছে, ঠিক করছে না, সে নিয়ে বহুবার আমাদের বিরোধী দলনেতা তিনি কিন্তু কেন্দ্রের কাছে চিঠি লিখেছেন। তাই সিবিআই সব কাজকে সমর্থন করছে এটা বলার কোনো কারণ নেই, কিন্তু আমাদের বক্তব্য এখানে একদম পরিষ্কার। সেটা হচ্ছে সিবিআই বা ইডি কাজ করছে বা দেরি করছে সেটা যেরকম গুরুত্বপূর্ণ, ঘটনা যে ঘটেছে সেটা কি গুরুত্বপূর্ণ নয়? 2021 সালে যখন খেজুরিতে 60 বছরের মহিলা 18 বছরের ক্রিমিনালদের হাতে রেপ হয় তার নাতির বয়সী, আবার পাশের গ্রামে 16 বছরের মহিলা 50 বছরের তৃণমূল গুন্ডাদের হাতে রেপ হয়, তখন কিন্তু এই রাজ্যের একজন এই মহিলা মুখ্যমন্ত্রী বা একটা লোকও তার প্রতিবাদ করেনি। এবং জাস্ট একটা লাইনটা শেষ করি, তো এতক্ষণ যা সিপিএম এর নেতার মুখে শুনলাম, সিপিএম এর একটা নেতাও 2021 পোস্টপোল ভায়োলেন্সের বিরুদ্ধে একটা কথা বলেনি, আমাকে দেখিয়ে দেওয়া হোক। আচ্ছা, সহ্য করেছিল না? তার আগে আমি শেষ করি, আমি 1-2 লাইনে শেষ করবো। তার আগে নো ভোট টু বিজেপি ওয়ালারও কোনো প্রতিবাদ করেনি, সিপিএমও কোনো প্রতিবাদ করেনি। আমি প্রতিবাদ মিছিলের কথা ছেড়ে দিলাম, একটা প্রতিবাদ যদি আমাকে দেখিয়ে দেওয়া হয় যে হ্যাঁ রাস্তায় নেওয়া প্রতিবাদ করে, আমি বলা হয়ে যেত। আমি মেনে নিচ্ছি, আমার কথাটা ফেরত নিয়ে নিচ্ছি। বিমল শঙ্কর নন্দ যেটা বললেন, যেহেতু সিপিএম কোনো প্রতিবাদ করেনি সেহেতু ইডি সিবিআই তদন্তটা শেষ করে। ঠিক আছে, এগুলো হাসিল করে একটা সুবিধা হয়ে গেল। হিসেব বুঝে না নিতে চায় যতদিন, ততদিন তো তোমাদের আমরা মিছিল না করলে ওরা কেনই আমি একটা জিনিস পরিষ্কার বুঝলাম, এখানে বিমল বাবু বললেন যে সিবিআই বা ইডির নেগলিজেন্সি রয়েছে। আমি এইটা বুঝতে পারলাম না যে ইডি চালাচ্ছেন নির্মলা সীতারামন, ইকোনমিক অফেন্স, সিবিআই এর মাথার উপর নরেন্দ্র মোদী, তাহলে নেগলিজেন্সের দায়টা কার, নির্মলা সীতারামনের না নরেন্দ্র মোদীর? ওনার বক্তব্যে বুঝলাম না। দ্বিতীয় কথা, পোস্টপোল ভায়োলেন্স, আপনাদের মনে থাকবে অর্জুন চৌরাশিয়া বিজেপির উত্তর কলকাতার কর্মী ছিলেন, যিনি আত্মহত্যা করেছেন। অমিত শাহ এসে বললেন ওকে তৃণমূল খুন করে ঝুলিয়ে দিয়েছে, এবং এখানে পোস্টমর্টেম হবে না, অমিত শাহের কমান্ড হাসপাতালে পোস্টমর্টেম হলো। কি পাওয়া গেল? আত্মহত্যা করেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে আগেই বলে দিচ্ছেন তৃণমূল খুন করেছে।
আর বিধানসভার ক্যান্ডিডেট বিমলবাবুও 2021-এ ক্যান্ডিডেট ছিলেন, অর্চনা মজুমদারও ক্যান্ডিডেট ছিলেন। উনি বিজেপির প্যাডে একজন বৃদ্ধা মারা গিয়েছিলেন, just শেষ করতে দিন। তার ছেলের সঙ্গে ঝামেলা, পারিবারিক ঝামেলা, উনি বিজেপির প্যাডে ডাক্তার হয়ে বিফোর পোস্টমর্টেম লিখে দিলেন ডায়েট ইনজুরি। এই যদি পোস্টপল ভায়োলেন্সের নমুনা হয়, নন্দীগ্রামে নাতির পইতে খেতে গেছে একদম বিজেপির মৃত্যু কর্মীদের যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক বা তৃণমূলের অর্থাৎ শাসক দলে রহস্য থেকে যায়, সত্যি সত্যি সেই সত্যটা উদ্ঘাটন হয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।